bongtheory.com-এ স্বাগত। আজকে আমাদের নিবেদন কলকাতাওয়ালি সিরিজের প্রথম গল্প সুরজানি। গল্প লেখায় ইশিকা, গল্প পাঠে প্রসূন, মণিদীপা, পরাশর ও শ্রেয়া, পরিচালনায় মণিদীপা, আবহ সঙ্গীতে জিৎ। শুরু হচ্ছে আজকের গল্প সুরজানি। রাত 2:30। বিছানায় উঠে বসে পাশে অরিন্তনের দিকে তাকালো সোহাগ। গভীর ঘুমে আচ্ছন্ন অরিন্তন। স্বাভাবিক, আজকাল রোজ ড্রিঙ্ক করে আসে। আজকে তো রাত 2টো অবধি জেগে মোবাইল নিয়ে খুটুর খুটুর করে আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে অরিন্তনের মোবাইলটা তুলে নিল সোহাগ। আজ অরিন্তনের পাশে শুয়ে ঘুমের ভান করে ফোনের প্যাটার্নটা দেখেছে সে। মোবাইলের লকটা খুলে দ্রুত হোয়াটসঅ্যাপে গেল। হে ভগবান, যদি এখানেও পাসওয়ার্ড দেওয়া থাকে। না, দেওয়া নেই। অরিন্তন একটা পাসওয়ার্ড দেওয়াই যথেষ্ট মনে করেছে হয়তো। হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে পিন করা একটা চ্যাট, সুইট হার্ট নামে সেভ করা, পাশে আবার কতগুলো ইমোজি। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বারান্দায় চলে এলো সোহাগ। মেঝে বসে কাঁপা কাঁপা হাতে চ্যাটটা ওপেন করে পড়তে শুরু করলো। তা মনে আছে পরশু রাতটায় তুমি আর আমি এক বিছানায়? এ কি, এসব তো সোহাগ কল্পনাও করতে পারেনি। শেষ পর্যন্ত অরিন্তন। আর পড়তে পারল না ও, ছুঁড়ে ফেললো মোবাইলটা। যা সন্দেহ করেছিল সোহাগ সেটাই হলো। শেষ পর্যন্ত অরিন্তন স্ত্রী থাকতে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সোহাগ। এদিকে মোবাইল ছুঁড়ে ফেলার শব্দে অরিন্দন উঠে বারান্দায় এসে গেছে ততক্ষণে। এত রাতে এখানে কি করছো সোহাগ? কি ব্যাপার? কেন অরিন্তন, কেন? কি কম আছে আমার মধ্যে? কেন এমন করলে? কি হয়েছে কি? মাঝরাতে কি নাটক শুরু করেছো? সদ্য ঘুম ভাঙা চোখে এক রাশ বিরক্তি অরিন্তনের। মেঝেতে পড়ে যাওয়া অরিন্তনের মোবাইলটা তুলে ধরল সোহাগ। মেয়েটা কে অরিন্তন? আমি সব চ্যাট পড়েছি। কেন এমন করলে তুমি? চমকে উঠল অরিন্তন প্রথমে, তারপর রাগে ওর মুখটা লাল হয়ে গেল। তুমি আমার মোবাইল চেক করো না বলে এত বড় সাহস? সরো, ফেরত দাও ফোনটা। মোবাইলটা আরো আঁকড়ে ধরল সোহাগ। দেব না। আগে বলো, কেন এমন করলে? বেশ করেছি, আমার যা ইচ্ছে করব। ভালোই ভালোই মোবাইলটা ফেরত দে শালি, না হলে কি করে ফেরত নিতে হয় আমার জানা আছে। না, কিছুতেই দেব না। মেয়েটাকে বলো, এই জন্যই এত রাত করে বাড়ি ফেরো, রোজ ড্রিঙ্ক করে আসো, আমার গায়ে হাত তোলো কেন? হ্যাচকা টানে সোহাগের চুলের মুঠি ধরে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল অরিন্তন। ঘরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ওর পা জড়িয়ে ধরল সোহাগ। যেও না অরিন্তন, যেও না। তুমি ভুলে গেছো তুমি আমাকে কত ভালোবাসতে। অফিস থেকে ফিরেই আমাকে খুঁজতে, আমাকে একটা দিনও না দেখে থাকতে পারতে না। সেই তুমি আজকাল আমার গায়ে হাত তোলো, ফিরেও তাকাও না আমার দিকে। কেন অরিন্তন, কেন? সাপের মতো হিস হিস করে উঠল অরিন্তন। কেন ফিরে তাকাবো তোর দিকে? কি এমন আছে তোর মধ্যে?
নিজের ফিগারটার দিকে তাকিয়ে দেখেছিস কখনো? মুটিয়ে যাওয়া বডি একটা। বিয়ের আগে যা ফিগার দেখে বিয়ে করেছিলাম, তোর বাকি কিচ্ছু নেই এখন। শালি তোকে বিছানায় দেখতেও ইচ্ছে করে না আমার। আর আমার ওই অফিস কলিগ দিশা, যার সাথে চ্যাট দেখে এত ন্যাকামো মারাচ্ছিস তুই, ওর ফিগারের ধারে কাছে তুই যেতে পারবি না। যেমন হট লুকিং, তেমন সেক্সি। অরিন্দন, আর্তনাদ করে উঠল সোহাগ। কিভাবে কথা বলছো তুমি? আমি তোমার বিবাহিত স্ত্রী, কোনো ভোগ্য পণ্য নই। আরে যা তো, আমার কাছে ওসব মার্কা মারা ডায়লগ দিয়ে লাভ নেই কোনো। শালি, যেতে দে আমায়। কাল দিশার সাথে রুম ডেট আছে, সকাল সকাল বেরোতে হবে। ঘুমটা দরকার আমার। একটা পৈশাচিক হাসি হাসল অরিন্দম। চুপচাপ বিছানায় এসে শুলে শো, নইলে যা পারিস কর। এইসব বলে অরিন্দম এগোতে থাকে। না, তুমি কোথাও যাবে না। তুমি এরকম করতে পারো না আমার সাথে, এরকম করতে পারো না। দুই দিকে দুই হাত দিয়ে ছড়িয়ে অরিন্দমকে যেতে বাধা দিল সোহাগ। সর শালি, কি করবি তুই? আজ রুম ডেটে যাচ্ছি, কাল ওকে আমি বিয়ে করব, বেশ করব। এমনিও তোকে দেখে কোনো সেক্স অ্যাপিল জাগে না আমার। নাও ইউ আর ইউজলেস টু মি সোহাগ। প্রবল এক লাথিতে সোহাগকে সরিয়ে গটগটিয়ে ঘরের দিকে এগিয়ে গেল অরিন্দম। বারান্দার টবের কোনায় লেগে কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়ছে সোহাগের। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল ও। চারিদিক অন্ধকার, তার মধ্যে ক্ষীণভাবে কানে আসে একটা ডাক। হঠাৎ চেতনা ফিরে পেয়ে আস্তে আস্তে চোখ মেলল সোহাগ। ওর মুখের ওপর সকালের নরম রোদ এসে পড়েছে। ওদের কাজের মাসি মিনতি দি ওর উপর ঝুঁকে বসে, বৌদি, ও বৌদি, এরকম ভাবে পড়ে আছো কেন? ওঠো দেখি, এ কি অবস্থা তোমার? কপালে অসহ্য ব্যথা। কাল কাঁদতে কাঁদতে কখন যেন বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল ও। কোনো মতে উঠে বসলো সোহাগ। মিনতি ওকে ধরে ধরে ঘরে নিয়ে গেল। তোমার এই অবস্থা হলো কি করে গো? এসে দেখি হাট করে দরজা খোলা। তখনই ভেবেছি কিছু হলো নাকি। ঘরে ঢুকে দেখি এই। খুব দুর্বল লাগছে তো তোমায় দেখে। দাঁড়াও, দাদাকে একটা ফোন করি। না না, ওকে ফোন করার আহ, দরকার নেই। না, কোনো দরকার নেই। মিনতির হাতটা চেপে ধরে আর্তনাদ করে উঠল সোহাগ। মিনতি কি বুঝলো কে জানে। সোহাগের দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে ফার্স্ট এড বক্স আনতে দৌড়ালো। আয়নায় চোখ গেল সোহাগের। কপাল বেয়ে বুক অব্দি নামা রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে। সোহাগ চোখ ফিরিয়ে নিল। বুকের মধ্যে দলা পাকানো একটা অদ্ভুত কষ্ট। কিছুক্ষণের মধ্যেই সোহাগের কপালের কাটা জায়গায় ডিটল দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল মিনতি। তারপর শরবত বানিয়ে এনে সোহাগের হাতে দিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে হঠাৎ প্রশ্ন করল, দাদা মেরেছে তোমায় না গো বৌদি? রোজ মারে। তোমার গায়ে কালশিটে দেখি প্রায়ই। সোহাগ প্রথমে চমকে উঠল, তারপর কান্নায় ভেঙে পড়ল। আস্তে আস্তে সবকিছু খুলে বলল মিনতিকে। মিনতি গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এমন করে পড়ে আছো কেন এখানে? তুমি লেখাপড়া জানা মেয়ে, চাকরি বাকরির চেষ্টা করে দেখো না, ঠিক পেয়ে যাবে একটা। কি বলছো মিনতিদি? নিজের সংসার ছেড়ে চলে যাব? এমন কি হয়? তোমরা আজকালকার মেয়ে হয়ে
পড়ে পড়ে এমন অত্যাচার সইছ? আমার সাথে কি হয়েছিল জানো? 11 বছরের মেয়ে আমি তখন। গাঁয়ে থাকতাম। বাড়িতে কেউ ছিল না সেদিন। নিজের কাকা একদিন আমার মুখে গামছা বেঁধে জোর করে শারীরিক সম্বন্ধ করে। ব্যথায় কোকিয়েছিলাম 5 দিন। কাকা তো বাপের সমান, সে এমন কাজ কি করে করেছিল বলো তো বৌদি? মা বাপ মারল না আমার কথা, ঘর থেকে তাড়িয়ে দিল আমারে। দোষ নাকি মেয়েদেরই হয়, মরদরা নাকি নিজেদের সামলাতে পারে না, মেয়েদেরই সামলে থাকতে হয়, নিজেকে লুকিয়ে রাখতে হয় কুদৃষ্টি থেকে। আমি পারিনি তা নাকি আমারই দোষ। ওই 11 বছর বয়সে ঘর ছাড়া হয়ে কলকাতায় এসে পড়লাম। নিজেকে পুরুষের কুদৃষ্টি থেকে লুকিয়ে রাখতে রাখতে ফুটপাতে কি কষ্টে যে দিন কাটিয়েছি সেই সময়। তারপর বুঝলাম এমন করে টেকা যাবে না, দুর্গার মতো অসুর বধ শিখতে হবে। শেষে রামদাকে নিয়ে শুতাম রাতে, অসুরগুলো এলেই কেটে দুয়াতখানা করে দেব বলে। ব্যাস, তখন সব জব্দ, কেউ আর ঘেঁষত না। আমি না হয় মুখ্য সূক্ষ্ম গাঁয়ের মেয়ে, কিন্তু তুমি তো লেখাপড়া জানা শহরের মেয়ে, ভদ্র ঘরে বিয়ে হয়েছে, তোমার কেমন এ দশা বলতে পারো? অসুররা সব জায়গায় থাকে গো, গাঁয়ে শহরে, নিচু ঘরে ভদ্র ঘরে, বড় লোকে গরিবে, সবেতে। তবু ছেড়ে চলে যাব? স্বামীকে যে আমরা দেবতা মানি। দেবতা? হাসালে বৌদি, এরকম পুরুষগুলো দেবতা নয়, এরা অসুর, এরা সমাজের অসুর। মা অসুরকে বধ করেছিলেন, সে পুরুষ। আবার শিবকে নিজের স্বামী মেনেছিলেন, সেও পুরুষ। দুরকম পুরুষের মধ্যে তফাৎ করতে শেখো বৌদি। দেবতার মতো পুরুষকে নিজের শরীর দাও, মন দাও। অসুরের মতো পুরুষের সামনে পড়লে নিজে কালী হয়ে তাদের বধ করো। এই সমাজের বেশিরভাগ পুরুষই তো অসুর বৌদি। অবলা মেয়ে মানুষ হয়ে অসুরের অত্যাচার সহ্য করলে সমাজে টিকে থাকবে কি করে? শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সোহাগ। কথাটা ভুল নয়। মনে পড়ছে রাস্তাঘাটে রোজ দু চোখ দিয়ে ধর্ষণ করে যারা, মাতাল হয়ে এসে স্ত্রীকে রোজ মারধর করেছে যে, ওই একই শরীরে অন্ধকার গলিতে জোর করে চুমু খেয়ে আবার হুমকি দিয়েছিল যে ছোটবেলার স্কুলে যাবার সময় ভিড় বাসে এক ছোট্ট মেয়েকে ছুঁতে ছাড়েনি যারা, এরাও কারো ছেলে, দাদা, স্বামী, কারো না কারোর কাছে এরা দেবতা, তবু এরা সমাজের অসুর। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে অরিন্দম। পাশের ঘরে লাগেজ গোছানো শেষ সোহাগের। আস্তে করে এ ঘরে এসে সোহাগ একটা পেপার আর পেন ছুঁড়ে দিল বিছানার ওপর। সাইনটা করে দিও। অরিন্দম ব্যঙ্গের হাসি হেসে বলল, সকাল সকাল নতুন নাটক। বর পরকিয়া করে বলে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? যাবেই বা কোন চুলোয়? তিনকুলে তো কেউ নেই। জীবনে তো চাকরি বাকরিও করতে হলো না, নাকি বর অন্য মেয়ের সাথে শোয় বলে কাঁদুনি গাইতে বেরোচ্ছ রাস্তায়? ঠান্ডা গলায় সোহাগ বলল, ডিভোর্স পেপারটা সাইন করে দিও। তোমার হট কলিগকে বিয়ে করতে এটা কাজে লাগবে। আর হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার সাথে সম্পর্ক রাখার কোনো ইচ্ছে আর আমার নেই। মানে? অরিন্দম হুমড়ি খেয়ে এসে পড়ল ডিভোর্স পেপারটার উপর। সত্যি সত্যি ডিভোর্স পেপার সাইন করেছো তুমি? তুমি তুমি এটা কি করে করলে? তুমি নিজে থেকে আমায় ছেড়ে দিচ্ছ? এটা এটা কিভাবে হতে পারে? Because you
ডোন্ট ডিজার্ভ মি। একটা ভালো চাকরিও আমি পেয়ে গেছি, নিজের খরচ নিজেই চালিয়ে নেব। হ্যাঁ, আর একটা কথা, আমি থানায় ডায়েরি করেছি। ড্রিঙ্ক করে এসে আমায় রোজ মারধর করো, সেটাই বলেছি। ডায়েরি? হোয়াট দ্য হেল? তুমি জানো আমার চাকরি চলে যেতে পারে এজন্য, আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তাতে কি হয়েছে? যেখানে তুমি আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছো, সেখানে তোমার সামান্য কেরিয়ার নষ্ট হয়ে গেলে কি বা এমন হবে? অরিন্তন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ও যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। যে সোহাগ পড়ে পড়ে মার খেত, অরিন্তন রাতে খাবে না জেনে ওর জন্য থালা সাজিয়ে বসে থাকতো। আগের দিন রাতে মার খেয়েও পরের দিন অরিন্তনের অফিসের জামা গুছিয়ে রাখতো। এই সোহাগ সেই সোহাগ হতেই পারে না। এই সোহাগ সেই সোহাগ? এই সোহাগকে অরিন্তন চেনে না। অরিন্তনের হতভম্ব মুখের দিকে করুণার দৃষ্টি এনে লাগেজ টেনে দরজা খুলে বেরিয়ে গেল সোহাগ। একটা গভীর দীর্ঘশ্বাস পড়ল। ওর ভালোবাসার সাজানো সংসার ছেড়ে চলে যাচ্ছে আজ সোহাগ। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। হে ভগবান, কান্নাও এত আরামের হতে পারে? সব ধুয়ে চলে যাচ্ছে। এত দিনের গ্লানি, বুকের মধ্যে পাথর চাপা দুঃখ, কান্না, গলার কাছে দলা পাকিয়ে থাকা কষ্ট, দুর্বলতা, সবকিছু। মিনতিদির কথাগুলো যেন দমকা বাতাসের মতো ছুঁয়ে গেল ওকে। দুরকম পুরুষের মধ্যে তফাৎ করতে শেখো। এই সমাজের বেশিরভাগ পুরুষই তো অসুর বৌদি। অবলা মেয়ে মানুষ হয়ে অসুরের অত্যাচার সহ্য করলে সমাজে টিকে থাকবে কি করে? কালী হও, কালী হও, কালী হও, কালী হও। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরজানি, কলকাতাওয়ালি সিরিজের প্রথম গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে আসছি আমরা। আর আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।